স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেঁটে ঘুটে দেখলো। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরেও মাখলো। চুলগুলো খোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাছে কাজ সারলো কলম দিয়ে আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো সে যদি এখানে থেকেও যায় শুদ্ধ জানতেও পারবে না, কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে, রুমে যেতে আলস্য লাগছে। এসব ভেবে সে ড্রিম লাইট অন করলো। রুমে ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটায় থেকেও এই রুমটা বড় সড়ো খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম, এই জন্য খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগুলো বিছানার দিকে শুয়ে পড়লো নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই, একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না এই রুমের খচ্চর মালিক। এ কথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলে প্রাণ ভরে টান নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখল তার অনুপস্থিতি। তার রুমে, তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারলো আর না ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সেই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েই দেখেছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না ওর দেহ। এবার মনের মতন কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা ওর আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডারিপনা। এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসি তার মন কেমন করা খিলখিল হাসিতে শোক এসে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে, আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাচে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারোর সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট না করতে পারে, তবে কেমন পুরুষ সে? ছ্যাঃ, পুরুষ সমাজ কি মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনা ছেদ ঘটল ফোনের রিংটোনে। কল রিসিভ করে কানে ধরতেই কেউ বলল, ওই ছেলেগুলো কই, কোথায় পাঠিয়েছো তাদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি করে বলো ইয়াসির। কি আশ্চর্য, আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না, কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমিও থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে র্যাপ করলে না কেন? শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইল। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক। বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে।
ও ফিরলে আর পাবে না। শকুনির দৃষ্টি তার এমনি এমনি শীর্ষ স্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ও আই সি। সম্বন্ধী দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের বাইনা যে সম্বন্ধে ডাকবে তা ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও। চোখ কান খোলা রাখো। গাধার মতো এক কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পাই না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্রই অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের ধাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আতকে উঠবে, কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি 2টো কুচো চিংড়ি আছে। নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের ধাবার গুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধহয়। তাহলে আর কি, ভালো দিয়ে ভালো কাজই সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়ে আছে শাওন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে জ্বালালো ড্রিম লাইট। আবছা আলোয় দেখলো দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখলো। এরপর গোলবালিশটা সরিয়ে শাওনের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরায় বিরক্ত হলো শাওন। বউটাও কাছে আসে না, কোলবালিশও আজকাল থাকতে চাইছে না। কি যে জ্বালা! সে ঘুমের ঘোরে কোলবালিশ হাতড়ে নিতে গিয়ে হাত পড়ল নরম কিছুর উপর। বালিশটা এত নরম না, বিড়াল টিড়াল নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। একথা মাথায় আসতেই সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের উপর হাত রেখেছে, তার খুব কাছে ঝুঁকে এসেছে। কানে কানেও বলছে, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্যে এসে আলোকিত করুক আপনার জীবন। তড়িৎ গতিতে উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডলিয়ে আবার তাকালো। স্বর্ণও তাকিয়ে আছে। শাওন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কালে ভাদ্রেও না, আর পরলেও কখনো বাইরে যায় না। অথচ এখন এরূপে এ বেশে তাকে দেখে শাওন কথার খেই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের 2 গালে হাত রেখে বলল, কাজে অফিস খোলা থাকবে এখন? না। কাজের বাড়িতে লোক পাঠিয়ে তুলে আনুক বেটাকে। হুম। তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেসামল আমিটাকে সামলে নে। উঠে বসো। এ কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক শাওনের সামনে। শাওনের চোখে মুখে মুগ্ধতা, বিহবলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে, তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারই দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? শাওনকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছু বলছে না, হাসছে না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে শাওনকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করলো। শাওন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাঁচকা টানে বসালো তার সামনে। খুব জড়িয়ে শক্ত করে ধরলো পেছন থেকে। গ্রীবায় থুতনি ঠেকিয়ে চুমু খেলো। খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানো দাড়ির খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। আটকা পড়ল পুরুষালী শক্ত বাঁধনে। শাওন তার হাতের উপর হাত রেখে কেক কাটলো। দুজনকে খাওয়ালো। স্বর্ণ রিস্ট ওয়াচ গিফট করলো। এরপর নিজে হাতে তা পরিয়ে দিল। শাওন তাকালো জানলার দিকে। দেওয়াল ঘড়িতে বাজে 5টা 48। বাইরের আলো ফোটেনি। মনেও ছিল না ওর যে জন্মদিন।
জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি। সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল, যত্ন করে চুমু আঁকলো চোখে, গালে, গলায়। তারপর ফিসফিস করে ডাকলো, চিচ্চান, হুম। চল না বিয়ে করে ফেলি। আজই বাসে জানিয়ে দিই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কী লাভ বল? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যেই ফিল্ডে পা রেখেছ, দুদিন পর দম ফেলানোর সময়ও পাবে না, এরই মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করে পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউই আমোদ করবে না। কাপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু শাওন ওকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল, মুখ রাখলো স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, শাওন থামলো। স্বর্ণ মনে মনে হাসলো। তারপর শাওনের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো। শাওনের নিদারুণ ফেসে নজর বোলালো, কপাল, নাক, গাল, ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ির থুতনিতে। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। কেন? যত দিন যাচ্ছে তোমার চিপকা চিপকি বাড়ছে, দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনা ঠিক থাকবে, আর তুমিও লক্ষ্যে স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খাতে আগুন জ্বলেও মন পড়ছে না। এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলে পাতাটা জুড়েছিস? এতই সোজা, এতই সস্তা আমার প্রেমানুভূতি? ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই লাভ হবে। সরে যা, ভুলেও আর আমার রুমে আসবে না তুই। তোর ভালোবাসার গোষ্ঠীকে চন্দ্রাবতী। এ কথা বলে শাওন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। শাওনের 2 গাল আঁচলা ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা, আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালিও দেওয়া যাবে না? গালি দিব না তো কি এভাবে চুমু দেব? কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করলো যে তাকে বারণ করারও সময় পেল না। স্বর্ণ কিছু বলার আগেই নিজে সিরিয়াস হয়ে পড়ল। আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি, যা হয়েছে তা মনের অজান্তে। কিন্তু বর্তমান আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, তাই বউ বানাবো তোকে, নয়তো মন কুঠুরে আজীবনের জন্য সিলগালা করে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথাটা বলিস তাহলে বলবো দারুণ জোকস, ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ, নেক্সট, পরের বার প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়াই বাসর করবো, প্রেগনেন্ট করবো, তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনল। তারপর শাওনকে সরিয়ে শাওনের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। শাওন তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে 2 চোখে ঘুম নেমে আসছে। শাওনের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে স্বর্ণের কানের কাছে গিয়ে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? হুম। তাহলে খোলার দায়িত্ব তো আমারই, তাই না? রুমে যাব, সরো। মামার বাড়ির আবদার বলে মনে হচ্ছে, যেতে দেব। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসাতে দূর কথাও বলবো না। এখন যেত না, সময় বেড়ে যাবে। তুমিই ভাবো তুমি কি করবা। এ কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে শাওন মুখ কাচুমাচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়া একটু কলঙ্ক লেপটে দিয়ে যা। আবার শুরু করলে? না মানে সকালে আয়নায় নিজেকে দেখিয়ে যাতে সান্ত্বনা দিতে পারি, তাই আর কি। তার কথায় স্বর্ণ খুব বিরক্তি হয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেখে যেতে দেখে শাওন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথাও কি কাজ শুধু পাখিটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল।
এক সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে, সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে সে শুদ্ধর বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাস করতেই চায় না। শীতলের কথা শুনে সিতারা নিজে শুদ্ধকে জিজ্ঞাসা করেছিল, শীতল, খেতে বসে বলেছিল তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস, সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা ধরতে আছে। আমি কাজে এসেছি, এসব বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত। ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে সিতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি, বোধহয় খুশিও হয়েছিলেন, কিন্তু ছেলে তো মুখের উপর না করে দিল। দুদিন পরে শীতল পুনরায় কলেজ যাওয়া শুরু করলো। কেউ বাধা দিল না, তবে শাওন 3 বোনের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করলো, যেটা 3 বোনের কেউ টেরও পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, শাওনকে পাঠিয়েছে কাজ শুরু করতে। শাওন ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে শাওন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, বোন, মনে করে ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবে? মোটেও না। ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটে রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো, আমার মনে হয়েছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমনভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটবো, কাঁটা চামচ দিয়ে ওদের হার্ট খুঁচিয়ে দেবো। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে লাথি দিলে কেমন লাগে। ধর এমনভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবে না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো। মানে কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই পেয়ারা রাখা, আমি জায়গা। শাওনের কথার আগা মাথা কিছুই বুঝল না। সে পেয়ারা খাওয়াতে মন দিল। সিতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না। ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এ কথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8 বাড়ির বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুদ্ধকে আটকাও বোন। আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ডাইভিং করার পায়তারা জুড়েছে। কার উপর রেগেছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখন ও বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে? তাও একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হার্ট হ্যাকার, দেখবে ওদের। এ কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগেই শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এর পরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ, অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরার নিচের দিকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ শেষ। এটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। আর দেখার সাহসও করলো না সে, চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই! কামরার নিচের দিকে ক্যামেরা তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়। তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্যের কোঠায়। শেষ, সব শেষ। এটুকু দেখা মাত্র তার শরীর কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। গলায় যেন মরণ তৃষ্ণা, হতবাক দৃষ্টি। তার ইচ্ছে করলো 2 হাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, এ কেমন পাগলামি শুদ্ধ ভাই? কেন এমন করছেন? জানি কি ভয় ডর নেই আপনার? সে মনে মনে চিৎকার করে কথাগুলো বললেও কণ্ঠস্বর যেন বোবা, কথা হারিয়ে গেছে, প্রচণ্ড ভয়ে বাখারা। ততক্ষণে এই শুদ্ধ দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে।
তবে কি সত্যি সত্যি পড়ে গেল, মরে গেল? শীতল আর ভাবার সাহস করলো না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, শুদ্ধ ভাই, কে আছো? ওকে বাঁচাও। এ কথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের উপরে থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাউমাউ করে কাঁদতে লাগলো করুণ সুরে, ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণগহ্বরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো। তোমরা এক একজন আমার জীবন বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটুও ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আব্বুর কি হবে? সায়ন, শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলো। শুদ্ধ ভাইকে বড় আব্বু একটু বেশি ভালোবাসে, আর বড় মা ভালোবাসে সায়ন ভাইকে। মোট কথা, শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দেবে কে, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসের সব থেকে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনোই চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেন চাইবে? শাসন করলে, রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সব সময়। অথচ সেই মানুষটা থাকবে না, একথা ভাবতেও পারছে না সে। এ কি হয়ে গেল, কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে শারাফাত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি, উদ্দেশ্য কড়া করে এক কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব, কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন। শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথা ব্যথার কথা সহধর্মিণীকে জানালে নিচে আসতে বলে সিতারা চুলায় চা বসিয়েছে। উনি যতবারই চা বানাবে দুই চাও সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চাই। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে, ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ের সাথে তোমার পরিচয়টা হয়েছিল, না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম। স্বাদের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না। তাই সিতারা দু চাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সিতারা আর সিমিন। কথায় কথায় খোঁচাতে থাকে গম্ভীর শারাফত চৌধুরীকে প্রেম রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সিতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন। বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতের চিংড়ি মালাইকারি পছন্দ করে। সায়ন তো একাই খাবে ৩-৪ পিস, খেতে খেতে বলবে, ওহ ছোট আম্মু, স্বর্ণের বড়র দিকে সোনা বাঁধানো কপাল, শারদের হাতের অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে। কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গাল ভর্তি হেসে জবাব দিবে, শুধু আপুর না, আমার বরেরও। কথাটা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, চিংড়ি ইলিশে তোর বড়র অ্যালার্জি আছে, সেসব খেতে পারবে না, আর খেলেও আমার ভাগে কম পড়বে, তাই সাথে সাথে করবো না। তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে? জানি জানি, সব জানি। কিভাবে জানো শুনি? শুধু আমি না, শুদ্ধও জানে। জিগা ওরে। শুদ্ধ ভাই, আপনিও জানেন? হুম। বলুন না, সেই সৌভাগ্যবান কে? তুইও চিনিস তাকে? চিনি? চেনা জানার মধ্যে? হুম আমাদের পাড়ার কেউ? হুম। কে সে? বলুন না প্লিজ। পাড়ার মোড়ের গাবু পাগলা। এ কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে যাবে। অভিমানে সে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সব সময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না। গাবু তার বর হতেই পারে না। অতপর সে সায়ন শুদ্ধর নামে নালিশ জানাবে শারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প, সব কিছুতে খুঁতখুঁতে স্বভাব ছোটবেলা থেকেই। কোনো খাবার সে গপ গপ করে খায় না, যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। এই ব্যাপারটা ওনার ভালো লাগে, মুগ্ধও করে। তার ভাষ্যমতে থাকলেই খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়, খাবারের মর্ম বোঝা উচিত।
মোট কথা সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়ে দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল, দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজোজাকে হাসতে দেখে খুশি হলো দুই যা। সিরাত কথা বলে ফোনটা রেখে সিতারাকে বলল, ভাবি, সামনেই তো রোজার মাস। রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? কোথায় যাবি? কাছে হলেও কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলোরও খুশি হবে। আচ্ছা, শুদ্ধ কবে ফিরবে? দুদিন ধরে তাকে ফোনে পাচ্ছি না। এত কিসের কাজ আল্লাহ জানে। বিয়ে দিয়ে দাও, বইয়ের টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না। রাজি হলে দিয়ে দিতাম, কিন্তু দুই বজ্জাতের এক বজ্জা তো বিয়েতে রাজি না। তাদের নাকি সময় নেই। একথা বলতে না বলতেই শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন তিন যা। গিয়ে দেখেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই। শুদ্ধ করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে। জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধের নাম ধরে চিৎকার করলো কেন। শুদ্ধ ঠিক আছে। শীতল ধপ করে বসে পড়ল। তার শরীরের শক্তি যেন শুষে নিয়েছে, তবুও ঢোক গিলে ছলছল চোখে বড় মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড় মা। নিচে অনেক বড় বড় পাহাড়। বলিস কি? তুই কি করে জানলি? ভিডিও কলে দেখলাম। কই দেখি, আমাকেও দেখা। কল ঢুকছে না। এ কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল। রীতিমতো ফোপাচ্ছে সে। সারাফত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে গড়গড় করে বলল কি কি দেখেছে। শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলো। শীতল তখন ফোপাতে ফোপাতে বলল, বড় আব্বু, শুদ্ধ ভাই বোধহয় রাগ করে সিদ্ধান্তটা নিয়েছে। তাছাড়া কেন জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? রাগ? কিসের রাগ? ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে ফোনটা দিয়েছে বিয়ের কাজ কত দূর এগোলো এটা জানার জন্য। দিনে দুবার আমাকে শুধায় বিয়ের কাজ কত দূর এগোলো। আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে। প্লিজ বড় আব্বু, ভাইয়ার বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে। সেই দুঃখেই বোধহয় উনি সুইসাইড করতে চাচ্ছে। শীতলের কথা শুনে সিতারা আটকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধের নাম্বারে। না, পেলেন না। সিতারার চিহ্নিত মুখ দেখে শীতল পুনরায় বলল, বড় মা, শুধু ভাইকে বিয়ে দিয়ে দিচ্ছ না বলে সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞাসা করলে তেলে বেগুনে জ্বলে উঠি। লজ্জা পায়। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলো না। বিয়ের শোকে ভাইয়া পৃথিবী থেকে বাই বাই করে দিল বোধহয়। এ কথা শীতল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এইটুকু সময়ে চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকি উঠছে। এবার সারাফত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিচ্ছু হবে না মা, ভয় পেও না। শুদ্ধ এর আগে স্কাই ড্রাইভিং করেছে। বড় আব্বু, নিচে বড় বড় পাহাড় ছিল, শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। করতো না। ওর পিঠে ব্যাগ দেখছো না, ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। এ কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিক্স নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতো কেঁদে ফেলল। ছিছি। তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। এদের কত সাহস! অথচ উঁচু ভবন থেকে নিচে তাকালেই তার বুকের ভেতর ধরফর করে, দম আটকে আসে। তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো, মেয়েদের সাথে ওড়াউড়ি হয়ে গেলে কল দিবেন, জরুরি কথা আছে।
মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে এ কথা বলল, নাকি ঘটনা সত্যি। যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার চোখে মুখে। কিছু একটা ভেবে এসে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড়মা প্রেসার বাড়িয়ে ফেলেছে। সিরাম সিমিন চিহ্নিত মুখে ওনার হাত পা ডলছে, মুখে কী সব বলছে। শখ আপু মায়ের পাশে বসে প্রেসার মাপছে। বড় আব্বু কাউকে বারবার ফোন করছে। তারপর তার ধারণাই সঠিক, তাকে বুঝ দিতে বড়রা তখন অভিনয় করলো। মনে মনে কথা ভেবে এসে পুনরায় ঢুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধ লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট। শুদ্ধের কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া, খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতে পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বড্ড পানসে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসবে ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সে নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনোই না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে? অবশ্য জীবনের মায়া যাদের কম, তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্য তাই করেছে। এই মেয়েকে দেখেও অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ খুব দেখে ভয়ে কালঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব মেয়ে স্কাই ড্রাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নতুবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডর নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। এরপর দুই বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরও 10-12 জনও লাফ দিল। একজোড়া কাপল নিজেদেরকে এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটা, চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতো আরও অনেকে দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে আছে প্যারাশুটে, চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ড্রাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশি আছে। মোদ্দা কথা, লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি, ওপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই। তোরা যা। শীতল কাঁদছে ভাই। কাদুক। মজা করছি না, কামরানের কসম। তোরা কি জানবি শীতল কাছে? ফোন করেছিল তোকে, এ হারামজাদা তোর রহমা দেখিয়েছিল ওকে। তারপর কল কেটে গেছে, মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এর পরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে, সেই কান্না দেখে তার মা সহ বাড়ি শুদ্ধ সবার কানে ঘটনাখানা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চতায় ফোবিয়া আছে। ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, এই কথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নতুবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এজন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছু করারও নেই, কাঁদতেই থাক। কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে রেখে কামরান হাসল। তারপর ভ্রু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যবস্থা বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। শুদ্ধের শীতল কণ্ঠে থ্রেট মানিয়ে কপালে দুঃখ আছে। দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার কথা? না না, যেভাবেই হোক শুদ্ধকে মানাতেই হবে, বোঝাতেই হবে খুব অনুতপ্ত সে। এই পাপ আর জীবনেও করবে না, কিন্তু সেটা আর সম্ভবও হলো না। তার আগে শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল।
এর পরপরই সংকেত পেল দ্রুত জেটে ওঠার। সবাই একে একে এলে এবার জেট ছুটল ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার পর জেট ল্যান্ড করলে শুদ্ধ দ্রুত পায়ে ছুটল রুমের দিকে। যেতে যেতেই কল করলো সিতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সিতারা যেন হাঁপ ছেড়ে বাঁচল, বকলো এমন কাজ না করার জন্য। শুদ্ধ হাসলো, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক, আর একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা